যারা ট্রাইব্যুনালের নাম নথিভুক্ত করেছেন, যাদের আব্বা আম্মার নাম 2002 আছে বা বাবা মায়ের নাম 2002 আছে, কোনো রকম নামের মিস্টেক হওয়ার জন্য সন্দ তালিকায় তাকে যাচাই বাছাইয়ের জন্য করা হয়েছে। আমার মনে হয় তাদের বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখা, বিওলোর সঙ্গে যোগাযোগ রাখা, ট্রাইব্যুনাল যাতে হয় সেই ব্যাপারে খেয়াল রাখা। আশা করছি ট্রাইব্যুনাল হয়ে যাওয়ার পর এই ছোটোখাটো বিষয়গুলো সমাধান অন্য অন্য রাজ্যে হয়েছে, এখানেও হয়ে যাবে। আমি মনে করি এই যে ভোটার তালিকা থেকে নামকে বাদ দিল শুধুমাত্র ভোটদানের অংশগ্রহণ না করিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এটা লক্ষ্য করে। এটার কয়েকটা সাইড হতে পারে, তার মানে রাজ্য সরকারের কাছে এখনও ডাটা নাই, তাই ভয় দেখিয়ে যাতে করে সে নিজে থেকে এসে গরদানটা দেয়, জাহাপানা আমি সেই আসামি, এর জন্য একটা হতে পারে। দ্বিতীয় নম্বর কথা, এই ভয়টা দেখিয়ে মানুষকে আরও আতঙ্ক করিয়ে সমাজের অন্য অন্য সাইডের যে কাজগুলো আছে, যেসব মানুষ বিগত সরকারের কাছে চেয়েছিল পায়নি, এই সরকার যাতে সেগুলো না করতে হয় সেই মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। তেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এগুলো মানুষ যাতে এগুলো থেকে ডাইভার্ট করা যায়। পাশাপাশি এটাও মনে করি এটাকে সামনে রেখে আবার সেই বাইনারি বিভাজন তৈরি করার একটা মেসেজ দিতে চাইছে, তো যেটা অবশ্যই নিন্দনীয়, এর আমি নিন্দা করছি। এই আইনটাকে সামনে রেখে কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু অসাধু ব্যক্তি একটা মানে ভিডিও ছাড়ছে বা পোস্ট ছাড়ছে, সেটা হলো যে যাদের ডিলেট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, এসআর থেকে নাম ডিলেট হয়ে গেছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে। এ বিষয়ে প্রচুর ফোন আসছে, প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে পাচ্ছি। ভোটারবাসীদের যাদের ডিলেট হয়ে গেছে তাদের বিষয়ে কি বলবো? আমি একটাই কথা বলবো, যেটা আগে বলেছি, কোনো কাজকে গাফলতি করা যেমন উচিত নয়, কিন্তু আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করাটাও উচিত নয়। এবারে একটা বিষয় রইল, সরকার যদি জোর করে জুলুম করে, অন্যায় না থাকার পরেও যদি আমি মিথ্যা কেসের মামলা দিয়ে লোককে ভরতে পারি, আমরা বিগত দিন থেকে দেখে আসছি, ঠিক সেইভাবে যদি তার নাগরিকত্ব থাকার পরেও জোর করে যদি তাকে উপরে জুলুম করে, অত্যাচার করে, তাহলে অবশ্যই সেটা সংবিধান বিরোধী হবে। তাদের উচিত হবে কোর্টের দ্বারস্থ হওয়া এবং আমাদের সঙ্গে যোগাযোগ করা। আমরা সামান্য তাদেরকে সহযোগিতায় তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। তাহলে ওই আইনের সঙ্গে এটার কোনো মানে মিল নেই বা সামঞ্জস্য নেই বলে আপনি? আমি মনে করি এই যে ভোটার তালিকা থেকে নামকে বাদ দিল শুধুমাত্র ভোটদানের অংশগ্রহণ না করিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এটা লক্ষ্য করে। অন্য অন্য রাজ্যে ভোট মিটে যাওয়ার পর সব নাম তুলে দিয়েছে, কিন্তু এখানে যখনই নির্বাচন কমিশনের কাছে নওশাদ সিদ্দিকী এবং তার আইএসআর ডিপুটেশন দিতে গেলে নাম তুলতে হবে, তারা বলছে এখন তারা আমাদের হাতে নাই, কোর্টের হাতে চলে গেছে, কোর্ট যেটা করবে। তো এই যে কোর্টের হাতে প্ল্যান মাফিক নিয়ে গেল কে? মমতা ব্যানার্জি নিয়ে গেছে, বিগত সরকার নিয়ে গেছে। তাহলে সেই সরকারের যারা 80 জন নেতৃত্ব আছে, তাদের উচিত এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে কোর্ট থেকে ইনসাফ দেওয়া, তাদেরকে কাজ করা। নওশাদ করবে, এটা মানবতা, তার করবে, কিন্তু আপনাদেরও করা উচিত। কল্যাণ ব্যানার্জি একটা পোস্ট করছে যে 2031-এ আবার আমরা ক্ষমতায় আসছি, কি বলবেন? যদি মানুষ চায়, তবে আমি মনে করি দিদি মোদির সেটিংটা তো খুব ভালোভাবেই আছে। সেই সেটিংয়ে দেখুন, যতদিন রাজ্যে টিএমসি গভর্নমেন্ট ছিল, বিরোধী বিজেপি ছিল, এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, দেখুন বিরোধী হিসেবে টিএমসিকে রেখেছে। টিএমসির নেতাদের ঘরে পুলিশ দিয়ে পাহারা দিয়ে যাচ্ছে, টিএমসির পার্টি অফিস খুলছে বিজেপি, টিএমসির পার্টি অফিসকে নিরাপদে রাখছে বিজেপি। কথা বুঝে আসছে? টিএমসির লোকেদেরকে ফেসিলিটি দিচ্ছে বিজেপি। অর্থাৎ সেই জায়গায় সেই বাইনারিটা এখনও রেখে দিয়েছে। তাই সেই বাইনারির দিকে হয়তো ভেতরে ভেতরে কিছু সেটিং আছে যে 5 বছর ছাড়া ছাড়া একে অপরে পাল্টাপাল্টি করব, কেন উভয় তো সেই একই পরিবারেরই সদস্য। সরকার যদি জুলুম করে, জনগণকে সংঘবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর, যারা অবৈধ জায়গায় ফ্ল্যাট করেছে তারা যেমন দোষী, তার থেকে বড় দোষী তাদেরকে ওই জায়গায় ফ্ল্যাট করার জন্য যে কর্পোরেশন, যে পৌরসভার তৎকালীন সময় যারা দায়িত্বে ছিল, যারা অর্থ নিয়েছে, তাদেরকেও তো ব্যবস্থা নেওয়া দরকার।
আমি মনে করি এগুলো হচ্ছে একটা বিজনেস। 10 বছর তুই চালা, 15 বছর তুই চালা, 20 বছর তুই চালা, যতটা পারিস লুটেলে, তারপরে আমি আসবো, ভেঙে চুরে দিয়ে জায়গা ক্লিয়ার করব, নতুন করে আবার কেউ আসবে, যে জায়গায় বিল্ডিং করব আবার মোটা অঙ্কের টাকা আমি নেবো, আবার বিল্ডিং করতে পারমিশন দেবো, আবার কেউ আসবে নতুন করে সে ভেঙে দেবে। এছাড়া বিজনেস চলছে। দিনের শেষে গরিবদের ঘরে লুটা হচ্ছে এবং ইনকাম করা হচ্ছে, এই সব রাজনীতি চলছে। অবৈধভাবে ফ্ল্যাট যদি তৈরি হয়ে থাকে, বিজেপি সরকার এখন বলছে, তাহলে তখন তো সরকার টিএমসি সরকার ছিল, তখন অবৈধভাবে প্ল্যানটা পাস করলো, কি বলবে? সেটাই তো বলছি, কেন্দ্রে তো বিজেপি অনেক দিন ধরে আছে, রাজ্য সরকার অবৈধভাবে প্ল্যান দিচ্ছিল, কেন্দ্র সরকার সেটাকে দমন করতে পারতো না। সবটাই সেটিং, তখন পয়সা দিয়েছে, চলো এখানে করে নাও, এখন আমি এসেছি সরকার ভাঙো, আবার আমাকে কেউ টাকা দাও তারপরে করো, এই সব ব্যাপার চলবে, এসব সেটিং। ধন্যবাদ। এবছর ঈদ উল আজহার জন্য বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে কি বলবেন? বিশ্বের মুসলমানদের ঘরে শান্তির মেসেজ দেব, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। ঈদ উল আজহা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, সেই সুন্নাতকে আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করেছে, সেই ইয়াদগার স্মৃতি পালন করুন। 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, এবং আপনার পছন্দনীয় হালাল পশুকে কুরবানি করুন। সেটা দম্বা হতে পারে, উট হতে পারে, গরু হতে পারে, খাসি হতে পারে, যেটা আপনার পছন্দ সমর্থ অনুযায়ী করবেন, আল্লাহর খুশির জন্য করবেন, লোক দেখানো করবেন না, রেষারেষি করবেন না। এবং আপনার যে তাবারুক, সেই পশুর তাবারুকটাকে যদি আত্মীয়তাকে দিতে চান, সেটা এমনভাবে পার্সেল করুন যাতে রাস্তায় তাবারুকের মতো নিয়ামত জিনিস যেন না পড়ে। এবং পাশাপাশি মনে রাখবেন, আমরা ভারতের মুসলমান, এখানে সর্বধর্মের মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব, মিল, মহব্বত আছে, ধর্ম ভালোবাসার কথা বলে, ঐক্যের কথা বলে। তাই যখন আপনারা যাবেন, খেয়াল রাখবেন আপনার পশু কুরবানির সময় সেইভাবে সেফটি করুন, সেভাবে আড়াল করে করুন, এবং সেই জায়গায় স্যানিটাইজ করুন। আপনি বিভিন্ন রকম দূষণমুক্ত পাউডার ছড়ান এবং পাক পবিত্রভাবে রাখুন। এবং যখন সেটা আত্মীয় স্বজনের কাছে দিতে যাবেন, রাস্তাঘাটে কোনোভাবে ছড়াছড়ি না হয়। এবং কুরবানির কোনো পশুর ছবি পোস্ট করবেন না, আল্লাহর খুশির জন্য করছেন, সেটা নেটে দিয়ে হই হই করে নাম কামাবার জন্য করবেন না, তাহলে আপনার এই কুরবানি বৃথা হয়ে যাবে। আসি, সকলে সবার শেষে এতটুকুই বলবো, ঈদ খুশির কথা বলে, আনন্দের কথা বলে। তাই বিশ্ববাসী শান্তি, সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্বে একে অপরে মিলেমিশে খুশি আনন্দে থাকুক, এটাই আমি আশা রাখি এবং সবার জন্য দোয়া করি।